শিক্ষার্থী সহ যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আমরা আজকে অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের বৃত্ত নিয়ে আলোচনা করব। দশম অধ্যায়ে আমাদের বৃত্ত, আমরা ছোট ক্লাসে পড়েছিলাম বৃত্ত কাকে বলে। বৃত্ত কাকে বলে এটা সবাই জানো, তারপর আমি খেয়াল করিয়ে দিচ্ছি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, একটি নির্দিষ্ট বিন্দু যদি এটি হয়, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব ব্যাপী চারপাশ ঘিরে যে অঞ্চলটা থাকবে সেটি হচ্ছে বৃত্ত। অর্থাৎ আমরা এখানে কম্পাস বসালে, এত দূরত্ব নিয়ে কম্পাস চারদিকে ঘোরালে, পেন্সিল কম্পাস চারদিকে ঘোরালে যেটাই হবে সেটি হচ্ছে আমাদের বৃত্ত। এটি আরেকভাবে মানে সহজ কথায় বলা যায়, এখানে যদি আমি একটি খুঁটি দিয়ে এই পর্যন্ত দড়ি টেনে চারদিক টন টন করে ধরে চারদিক ঘুরে আসি, তাহলে যে ক্ষেত্র তৈরি হবে সেটি হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে এটি হচ্ছে বৃত্ত। এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব ব্যাপী যে অঞ্চল সেটাকেই বলা হচ্ছে বৃত্ত, বা যে ক্ষেত্র হয় সেটাকেই বলা হয় বৃত্ত। এর এই যে নির্দিষ্ট বিন্দুটি আছে, এই নির্দিষ্ট বিন্দুর একটা নাম আছে, তোমরা জানো, এটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র। আর এই যে নির্দিষ্ট যে দূরত্ব দেওয়া আছে, এই নির্দিষ্ট দূরত্বটাকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ। এটা তোমাদের জানা, ছোট ক্লাসে জেনেছো। তাহলে বৃত্তের কেন্দ্র এটি, এটা বৃত্তের ব্যাসার্ধ। আর এই যে সাইকেলের চাকার মতো যেটি তৈরি হলো, এটাই কিন্তু আমাদের বৃত্ত। তাহলে এই যে সাইকেলের চাকার মতো যে বেলটা, অর্থাৎ টায়ারের মতো যে অংশটা, এটার একটা নাম আছে, সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। পরিধি অর্থাৎ এখান থেকে শুরু করে এইদিকে এই পর্যন্ত আসলে সম্পূর্ণ যে দূরত্ব অতিক্রম করা হবে সেটি আমার পরিধি। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র জানলাম, ব্যাসার্ধ জানলাম, পরিধি জানলাম। এখানে আরেকটা জিনিস জানা দরকার, এই পরিধির ওপর, এইটি হচ্ছে আমাদের বৃত্তের ওপর, আর এই পরিধি থেকে ভিতরে যেটা অংশ হবে সেটা বৃত্তের ভিতরে, আর এখান থেকে যেটা বাইরে হবে সেটা বৃত্তের বাইরে। তাহলে বৃত্তের ভিতরে বা অভ্যন্তরে, বৃত্তের উপরে এখানে, আর বৃত্তের বাইরে। আশা করি বোঝা গেছে। তাহলে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, পরিধি আমরা জানলাম। আমরা আরেক একটু বিষয় জানবো, সেটা হলো বৃত্তের জ্যা কাকে বলে। জ্যা কাকে বলে? দেখো, বৃত্তের মধ্যে যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা, সাপোজ এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটি বিন্দুর সংযোজক যে রেখাটা হবে সেটি বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকেই বলবো আমরা জ্যা। তাহলে এই রেখার নাম হচ্ছে বৃত্তের জ্যা। এই জ্যা যদি কখনো কেন্দ্রগামী হয়, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গেলে সেই জ্যাটাকে বলা হবে বৃহত্তর জ্যা। এটার নাম হচ্ছে ব্যাস। অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে বলা হবে ব্যাস। আর ব্যাসের অর্ধেক, অর্থাৎ এখান থেকে অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ওই যে আমরা ব্যাসার্ধ বলেছিলাম, দেখো কেন্দ্রের এখান থেকে একটু অর্ধেক, একটু অর্ধেক, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। আর বৃত্তের যে কোনো জ্যা সেটা যদি কেন্দ্রগামী হয় সেটাই হলো ব্যাস। তাহলে জ্যা কাকে বলে, ব্যাস কাকে বলে আমরা জানলাম। এখন আরেকটা জিনিস আমরা জানি, এটা আমাদের এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট। দেখো, বৃত্তের যে কোনো দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে পরিধি বা বৃত্তের যে অংশ, এই যে এইটা অংশ হলো এটা, আর এই দিকে আবার একটা অংশ হলো, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী অংশে এইদিকে একটা, এইদিকে একটা, দুইটা, এইখান থেকে এইখানে একটা অংশ, এখানে একটা অংশ, অর্থাৎ বাঁকা চাঁদের মতো একটা অংশ হলো।
এই অংশটির নাম হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ অর্থাৎ বৃত্তের উপর যে কোনো দুটির মধ্যবর্তী অংশকে বলা হবে বৃত্তচাপ। তাহলে আমাদের এই যে এ থেকে বি পর্যন্ত এদিকে একটা চাপ, আবার বি থেকে এ পর্যন্ত এদিকে একটি চাপ। যেটা ছোট চাপ সেটাকে বলা হবে উপচাপ, এটা হচ্ছে উপচাপ। আর যেটা বড় চাপ হচ্ছে বাইরে সেটাকে বলা হবে অধিচাপ। অধিচাপ। আশা করি বোঝা গেছে। আমাদের আরো কিছু বিষয় আছে, যখন আমরা বৃত্তের পরবর্তী অনুশীলনীতে যাব তখন হয়তো ওটা কাজে লাগবে, তখন ওগুলা বলবো। এখন আমরা উপপাদ্যের দিকে যাই। তাহলে আমরা এখন শুরু করব উপপাদ্য 1। তোমরা বই বের করো। আমরা উপপাদ্য 1 শুরু করি। উপপাদ্য 1 তোমরা নিশ্চয়ই বই বের করেছো। উপপাদ্য 1 হলো বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। ভাষাটা ভালো করে বুঝবা। বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে এই কথাটি হবে আমাদের সাধারণ নির্বাচন। এবার সাধারণ নির্বাচনকে বুঝেই আমরা চিত্রটা কল্পনা করি। দেখো, তাহলে একটি বৃত্ত হতে হবে। আমার বৃত্তটি ভালো হলো না, একটু দেখি। ধরে নিলাম এটি বৃত্ত, তোমরা কম্পাস দিয়ে অঙ্কন করবা। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা, অর্থাৎ ব্যাস হবে না এমন জ্যা। তাহলে এমন জ্যা ধরলাম এ বি। তাহলে এমন জ্যা এ বি, এই জ্যায়ের মধ্যবিন্দু ধরলাম আমি এম। এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম। তাহলে বৃত্তের কেন্দ্র এবং এই জ্যায়ের মধ্যবিন্দু এম, এই দুটির সংযোজক রেখা আমাদের উপপাদ্য বলেছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব। তোমরা বিশেষ নির্বাচন নিচে লিখবা। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন একটি জ্যায়ের মধ্যবিন্দু এম। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। এটি আমরা প্রমাণ করব। তো এটা আমরা প্রমাণ করব। প্রমাণ করার স্বার্থে আমাদের কিছু কাজ করে নিতে হবে, সেটি হলো আমাদের অঙ্কন। তাহলে আমরা অঙ্কন করি। অঙ্কন কি হবে? অঙ্কন দেখো, এই ও বিন্দু এবং এ বিন্দু যদি আমি যোগ করে দেই এবং ও বিন্দু বি বিন্দু যদি যোগ করে দেই, তাহলে আমাদের এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। এখন এই দুটি ত্রিভুজের মধ্যে এটি যদি আমরা লম্ব প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে কিভাবে লম্ব প্রমাণ করব? আমাদের টেকনিক হচ্ছে, যেহেতু দুটি ত্রিভুজ পাওয়া গেছে, তাহলে ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম প্রমাণ করার চিন্তা করব। সর্বসম প্রমাণ হলেই আমাদের এই দুইটা কোণ হবে সমান। আর কোণ দুটো সমান হওয়া মানে কি? পুরো কোণটা 180 ডিগ্রি। 180কে সমান দুইভাবে ভাগ করব, 90। 90 মানে লম্ব। প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা প্রমাণটা লিখব। অঙ্কন ওএ ওবি যোগ করি। লিখে ফেলবা ওএ ওবি যোগ করি। তাহলে অঙ্কন হয়ে গেল। এবার প্রমাণ। তো আমি প্রমাণের জন্য এখানেই প্রমাণটা করার চেষ্টা করব। দেখো প্রমাণ। তাহলে আমাদের ত্রিভুজ, দুটি ত্রিভুজ হয়েছে, একটি ও এ এম আর একটি হলো ও বি এম। তাহলে ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ। ও এ সমান ও বি। ও এ সমান ও বি। কেন ও এ সমান ও বি হবে বলো তো? কারণ কেন্দ্র হতে বৃত্তের দূরত্ব ব্যাসার্ধ, কেন্দ্র হতে বৃত্তের দূরত্ব ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও এ সমান ও বি।
সাইড নোট দিতে পারো যে একই বৃত্তের ব্যাসার্ধ OM সমান OM, OM তো সাধারণ বাহু, এই দুটো বৃত্তের OM সাধারণ বাহু, তাহলে এটা সমান, এবং AM সমান BM, AM সমান BM কেন হবে? সাইড নোটগুলো দিবা, এটা সাধারণ বাহু, আর AM সমান BM কেন হবে? কারণ M হচ্ছে AB এর মধ্যবিন্দু। যদি M AB এর মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই এই বাহু আর এই অংশ আর এই অংশ সমান হবে, যেহেতু মধ্যবিন্দু। তাহলে আমাদের তিনটে বাহু, দুইটা ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হলো। যেহেতু তিনটে বাহু পরস্পর সমান, তাহলে আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম। ওই যে আমাদের বাহু 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 উপপাদ্য আছে, তাহলে অতএব ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার অর্থ হচ্ছে আমাদের এই কোণ এবং এই কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখি অতএব কোণ OMA সমান কোণ OMB। তাহলে এই দুটো কোণ সমান হলো। এখন দেখো, আগেই বলেছি যে এই দুটো কোণ যদি সমান হয়, আমাদের এই পুরো কোণটা হবে কত? 180 ডিগ্রি। 180 কে সমান দুইভাবে ভাগ করলে কত হবে? 90 90 90 90 180। তাহলে আমাদের বইয়ের ভাষায় যেটুকু লেখা আছে, যেহেতু এরা রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই রেখায় দুটি যুগল কোণ এবং তারা পরস্পর সমান, সুতরাং প্রত্যেকটির মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ OMA সমান OMB সমান 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ হওয়ার অর্থই হলো OM লম্ব AB। প্রমাণিত হয়ে গেল। তাহলে তোমরা ওই কথাটুকু লিখবা 2 নম্বর ধাপে। এটি 1 নম্বর ধাপ গেল। এবার 2 নম্বর ধাপটা একটু লিখে দিই। ভাষাটা আমি লিখবো না, ভাষাটা তোমরা বই দেখে লিখে নিতে পারবা। লিখবা যে যেহেতু OMA এবং OMB রৈখিক যুগল কোণ, সুতরাং এবং তারা পরস্পর সমান, সুতরাং OMA সমান কোণ OMB সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে অতএব যেহেতু এরা 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি? OM লম্ব AB। আমাদের প্রমাণিত হয়ে গেল। আমার মনে হয় খুব সহজ প্রমাণ, সবাই বুঝছো। আসলে বৃত্তের প্রমাণগুলো খুব সহজ, সবাই বুঝে যাবা। এখন এখানে ছিল কি, একটু খেয়াল করো, ছিল যে কেন্দ্র হতে ব্যাসভিন্ন জ্যায়ের উপর জ্যায়ের সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। এখন যদি আমি উল্টা করে বলি যে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র হতে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা ছিল দুই ভাগে বিভক্ত, আমরা এটা লম্ব দেখিয়েছি। এবার যদি আমি বলি যে ওটা লম্ব, আমাকে দেখাও যে এই দুই অংশ সমান। আমি তোমাদেরকে প্রমাণ করতে বললাম যে দেখাও যে যদি কেন্দ্র হতে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে AM সমান BM। এটা তোমরা প্রমাণ করবা। তোমাদের উপপাদ্য 1 এর নিচেই একটা কাজ আছে, এই কাজটাই হলো ঠিক এই উপপাদ্যের সম্পূর্ণ বিপরীত উপপাদ্য, যেটা আমি বললাম। তো এটা তোমরা প্রমাণ করবা, এটা তোমাদের কাজ। এবং এর সাথে এই উপপাদ্যের সংশ্লিষ্ট দুটি অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত 1 এবং 2। এই দুইটাও তোমরা চেষ্টা করবা, সৃজনশীল পদ্ধতিতে এগুলো খুব দরকার। এখন আমরা অনুশীলনী একটু আলোচনা করব। তাহলে আমরা অনুশীলনী 10.1 শুরু করি।
দেখো অনুশীলনী 10.1 ঠিক 1 নম্বর প্রশ্নটি কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পর সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু ওই বৃত্তের কেন্দ্র হবে। ভাষাটা বলছি, ভাষাটাই তোমাকে আগে বুঝে চিত্র কল্পনা করতে হবে। যদি জ্যামিতির ভাষা বুঝে তুমি চিত্র কল্পনা করতে পারো তাহলে জ্যামিতি তোমার কাছে খুব সোজা। আর যদি ভাষা বুঝে জ্যামিতি কল্পনা করতে না পারো তাহলে তোমার কাছে জ্যামিতি হবে অনেক 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 কঠিন। তাহলে আমরা ভাষা বুঝে চিত্র কল্পনা করি। বলা আছে যে যদি বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে তাদের ছেদবিন্দুই হবে বৃত্তটির কেন্দ্র। বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, তাহলে সাধারণ নির্বাচন তোমরা লিখে নিবা। এটি যদি বৃত্ত হয়, এই বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা মানে কি, ঠিক এই জ্যায়ের এই পাশে যতটুকু এই পাশেও ততটুকু, এই জ্যায়ের এই পাশেও যতটুকু এই পাশেও ততটুকু যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে যে এই ছেদবিন্দু যেটি হলো সেটি বৃত্তের কেন্দ্র। তাহলে সেটি বৃত্তের কেন্দ্র কিনা সেটি আমরা দেখব। তো আমরা প্রথমেই লিখি যে মনে করি, তোমরা বিশেষ নির্বাচন লিখতে পারো, বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি দুইটি জ্যা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ভাষাটা লিখে নিবা। মনে করি এ বি সি ডি দুইটি জ্যা পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে বা সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা আমরা প্রমাণ করব। তো প্রমাণের খাতিরে আমরা প্রমাণে যাই। প্রমাণের খাতিরে আমরা একটা কাজ করব, ধরে নেব যে ও আসলে বৃত্তের কেন্দ্র নয়, বৃত্তের কেন্দ্র অন্য কোথাও। তাহলে ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এই জায়গায়। এখানে আমি একটা নাম দিলাম ও ড্যাশ। ধরে নিলাম ও বৃত্তের কেন্দ্র নয়, ও বৃত্তের কেন্দ্র নয়। ও ড্যাশ হলো বৃত্তের কেন্দ্র, ও ড্যাশ বৃত্তের কেন্দ্র। কেউ যদি ইচ্ছা করো ও ড্যাশ নাম না দিয়ে অন্য কিছু নাম দিতে পারো, ই এম এন যা ইচ্ছা। তাহলে ও ড্যাশ হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবারে ও ড্যাশ যোগ করি, তাহলে এখানে যোগ করলাম। এবারে আমাদের উপপাদ্য 1 আমরা পড়েছি কি, বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে দেখো এটি কেন্দ্র, এটিকে আমি কেন্দ্র ধরলাম ও ড্যাশ, আর এখানে এই জ্যা দুটি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এ বি জ্যায়ের মধ্যবিন্দু ও, সি ডি জ্যায়ের মধ্যবিন্দু ও। তাহলে যেহেতু এ বি ও সি ডি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, অতএব ও এ বি ও সি ডি এর মধ্যবিন্দু। তাহলে এটা মধ্যবিন্দু হলো। এখন দেখো তাহলে বৃত্তের কেন্দ্র এবং এই মধ্যবিন্দুর সংযোজক রেখা, তাহলে ওই জায়গার উপর লম্ব হবে। সুতরাং তোমরা একটু লিখতে পারো যে বৃত্তের কেন্দ্র এবং এ বি জায়ের মধ্যবিন্দু ও এর সংযোজক রেখা ওই জায়ের উপর লম্ব। তাহলে আমাদের কি হবে, ও ড্যাশ লম্ব এ বি। একইভাবে অনুরূপে আমি কিন্তু ভাষাগুলো লিখে দিলাম না, অনুরূপে ও ড্যাশ হবে লম্ব সিডি। দেখো ও ড্যাশ
দেখতে কিন্তু মনে হচ্ছে না যে লম্ব, আসলে হবে না, কিন্তু আমাদের উপপাদ্য অনুসারে হয়। ও এ ড্যাশ লম্ব এবি, ওই যে উপপাদ্য 1, ও এ ড্যাশ লম্ব সিডি উপপাদ্য 1। তাহলে দেখো এবি সিডি দুইটি পরস্পর ছেদি রেখা, দুইটা রেখা পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই পরস্পর ছেদি রেখা একটা বিন্দু থেকে কখনো লম্ব হওয়া সম্ভব? কখনোই লম্ব হওয়া সম্ভব নয়, যেহেতু ও ড্যাশ কখনো ওই দুইটা রেখার পরস্পর ছেদি রেখার উপর লম্ব হওয়া সম্ভব নয়, কাজেই ও ড্যাশ বৃত্তের কেন্দ্র হওয়া সম্ভব নয়। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র কে হবে? অবশ্যই বৃত্তের কেন্দ্র হবে ও। তাহলে আমরা ভাষাটা লিখব যে যেহেতু এ বি সি ডি পরস্পর ছেদি দুটি সরলরেখা, সুতরাং ও ড্যাশ রেখাদ্বয়ের উপর লম্ব হওয়া সম্ভব নয়, সুতরাং ও ড্যাশ বৃত্তের কেন্দ্র নয়, বৃত্তের কেন্দ্র হলো ও। প্রমাণিত। আশা করি বোঝা গেছে। এবারে অনুশীলনী 10.1 এর 2 নম্বরটা তোমরা বাসায় চেষ্টা করবা। আমি 3 নম্বর করার চেষ্টা করছি। দেখো 3 নম্বর, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য। দেখো বলা আছে বৃত্তে এবিএসি যা দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে এবি ইকুয়াল টু এসি। বৃত্তের এবিএসি যা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে এবি ইকুয়াল টু এসি। আগেই বলেছি চিত্র কল্পনা করো। তাহলে সাধারণ নির্বাচন লিখে নিবা। আমি একেবারে বিশেষ নির্বাচন এবং প্রমাণে যাচ্ছি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট যদি বৃত্ত হয়, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি এবং এসি এ কিন্তু কমন, এ বি এসি বলা আছে। এ বি এসি হচ্ছে দুইটি ও বিন্দুগামী ব্যাসার্ধ, মানে এ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এ দিয়ে যে ব্যাসার্ধ হয়, এ দিয়ে যে ব্যাসার্ধ হবে, বাঁকা হয়ে গেল, এ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধ হবে আর একবার চেষ্টা করি সমান হয় কিনা। তাহলে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল টু এসি। তাহলে বিশেষ নির্বাচন কি লিখবা? বিশেষ নির্বাচন লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি এসি দুইটি যে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ, এটা বিশেষ নির্বাচনে তোমরা লিখবা, বিশেষ নির্বাচনে, অর্থাৎ কোণ, আমি শুধু এইটুকু লিখে দিচ্ছি, কোণ ও এ বি সমান কোণ ও এ সি। প্রমাণ করতে হবে যে এ বি সমান এসি। এটা আমরা প্রমাণ করব। তাহলে কিভাবে প্রমাণ করা যায়? দেখো ওই যে একই টেকনিক, আমাদের ত্রিভুজ তৈরি করব, ত্রিভুজ দুটোর সর্বসম প্রমাণ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে অঙ্কন করে নেই। অঙ্কন ও বি ও সি যোগ করি, ও বি ও সি যোগ করি। তাহলে ও বি ও সি যোগ করলাম। তাহলে আমাদের ত্রিভুজ কয়টা হলো? এটি একটি, এটি একটি। এখন দেখো এই বাহু সাধারণ বাহু হবে, এই বাহু সমান হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এই বাহু সমান, এই বাহু সাধারণ বাহু, আর এই কোণ সমান। তাহলে দুইটা বাহু একটা কোণ পরস্পর সমান। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে যে তারা ত্রিভুজ দুইটা সর্বসম হলো, কিন্তু আসলে তা হবে না, কারণ আমাদের যে দুইটা বাহু সমান হয় তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হতে হয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান হতে হবে।
অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু এই বাহুর সমান এই বাহু সাধারণ বাহু, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ এটি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এটি, তাহলে এই কোণ এবং এই কোণ সমান হলে তাহলে আমরা বলতে পারতাম বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমাদের কিভাবে সর্বসম প্রমাণ করা যায়? তো আমরা সেই প্রমাণ করার জন্য প্রথমে যে কাজটি আমরা করব তা হচ্ছে, দেখো ত্রিভুজ ও এ বি এ ও এ সমান ও বি, ও এ ও বি সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। যদি ও এ ও বি সমান হয় তাহলে আমাদের কি হয়, যদি যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাদের কোণদ্বয় হচ্ছে পরস্পর সমান, তাহলে এই কোণ হবে সমান, এই কোণ সমান। তাহলে আমাদের কোণ ও এ বি সমান কোণ ও বি এ, এই কোণ এবং এই কোণ হলো সমান। একইভাবে অনুরূপে এই ত্রিভুজের জন্য ত্রিভুজ ও এ সি এ কোণ ও এ সি সমান কোণ ও সি এ, তাহলে দুইটি এই কোণ হলো সমান। আবার ইয়াতে বলা আছে, আমাদের বিশেষ বিবেচনে বলা আছে এই দুটি কোণ সমান, তাহলে যেহেতু কোণ ও এ বি সমান কোণ ও এ সি, অতএব ও এ বি সমান কে হলো ও বি এ, তাহলে এখানে আমরা লিখতে পারি ও বি এ, এবং ও এ সি সমান হলো কে ও সি এ। তাহলে দেখো এই কোণ এবং এই কোণ সমান হলো, তাহলে দুটি কোণ পরস্পর সমান হলো। এরপর আমাদের এখানে থাকছে আর একটা কোণ, একটা দুইটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান, তাহলে তৃতীয় নাম্বার কোণটা হবে পরস্পর সমান, যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অবশ্যই থার্ড কোণটা হবে পরস্পর সমান। তাহলে আমরা অবশ্যই এটা এমনিতেও প্রমাণ করা যাবে, যেমন আমাদের একটা আছে না কোণ বাহু কোণে অবশ্য হয় না। আচ্ছা, আমরা আর একটা ধাপে যাই। তাহলে যেহেতু 3 নম্বর ধাপে, যেহেতু ও এ বি সমান ও এ সি এবং কোণ ও বি এ সমান ও সি এ, অর্থাৎ এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ, তাহলে থার্ড কোণ অবশ্যই সমান হবে, কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব অবশিষ্ট কোণ এ ও বি সমান অবশিষ্ট কোণ কত হবে ও সি এ বা এ ও সি। তাহলে কোণ দুটো সমান হলো। তাহলে আমাদের 4 নম্বর ধাপে দেখো, যেহেতু এই কোণ এবং এই কোণ আমরা সমান প্রমাণ করলাম, তাহলে আমাদের বাহু কোণ বাহু উপপাদ্য ফেলানো যাবে। তাহলে কি হয়, তাহলে ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এ সি এ, ও এ সমান ও এ, ও বি সমান ও সি, এবং কোণ এ ও বি সমান কত হবে কোণ এ ও সি। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমাদের ত্রিভুজ দুটা সর্বসম। অতএব ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ,
ও এ সি। তাহলে সর্বসম হওয়া মানেই হচ্ছে আমাদের এই বাহু সমান হবে, অতএব এ বি ইকুয়াল টু এসি প্রমাণিত হয়ে গেল। আশা করি বোঝা গেছে। এখানে একটু খালি জটিল আছে একটু, যে এই কোণের সমান এই কোণ করতে হয়েছে, এই কোণের সমান এই কোণ, তারপর এই কোণ সমান করতে হয়েছে, এবং অবশিষ্ট কোণটি আমার অটোমেটিক্যালি সমান হবে। সমান হলে তারপরে বাহু কোণ বাহু উপপাদ্য প্রয়োগ করলেই হয়ে যাবে। অবশ্য অন্য এক পদ্ধতিতেও প্রমাণ করা যায়, আমি এই পদ্ধতিতে প্রমাণ করলাম, তোমরা চেষ্টা করো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।